বিসমিল্লাহ। তো আমাদের স্যার আমাদের পড়ার কথা ছিল হইতেছে বেসিক্যালি কোনখান থেকে একদম প্রথম দিনে কি পড়ে 1.2 থেকে পড়ার কথা ছিল, তাই তো? তো আমরা 1.2 এর একদম থেকে শুরু করব। ওই কি বলে তোমার, একদম উদাহরণ থেকে শুরু করব। অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 7 থেকে শুরু করে একদম 1.2 এর শেষ পর্যন্ত যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই জয়েন হয়ে গেছো ক্লাসে মোটামুটি। বোর্ড তো দেখা যাচ্ছে না। তো আমরা তাহলে স্টার্ট করি। দেখো, আমরা যে জায়গাটা থেকে স্টার্ট করব সেটা হইতেছে পৃষ্ঠা নাম্বার 7। আর আমরা একদম শুরুতে যে জিনিসটা পড়বো সেটা হইতেছে কি, মৌলিক সংখ্যা। সংখ্যা তোমার যে মানে বেসিক্যালি মৌলিক আর যৌগিক দুই ধরনের সংখ্যা হয়। তো এই মৌলিক সংখ্যার ক্ষেত্রে কারা কারা মৌলিক সংখ্যা আর কারা কারা যৌগিক সংখ্যা, আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করব। এরপর হচ্ছে আমরা পরের প্রসিডিওরে যাব, অর্থাৎ আমাদের ওই যে সহমৌলিক সংখ্যা, তারপর হচ্ছে বিভাজ্যতা, এটা জানবো। এরপর আমরা অনুশীলনী ম্যাথগুলো ক্লিয়ার করবার চেষ্টা করব। আর সাথে একটা সৃজনশীল আছে, ওইটাও আমরা আজকে ক্লিয়ার করে দেবো। যদিও বা ওটা আমি তোমাদেরকে ক্লাসেও ক্লিয়ার করছি, তবে অনলাইনে যেহেতু করতেছি এখানে আবার এটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আর এর বাইরে যে জিনিসটা সেটা হচ্ছে কি, স্যার 1.1টার ক্লাস কখন নেব? স্যার 1.1টার ক্লাসটা আমরা একটা রেকর্ড ক্লাস তোমাদেরকে ইউটিউবে দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। তখন ওইখানে আমরা আরও ডিটেলস আলোচনা করব অন্যান্য এই যে একদম সংখ্যা শুরু থেকে নিয়ে যেই জিনিসগুলো আমরা ক্লাসে পড়ায় আসছি আর কি ওগুলো। তো যেহেতু একটা ক্লাস নেওয়া হয় নাই মাঝখানে, তো যার কারণে আজকের এই ক্লাসটা শুরু করতেছি মৌলিক সংখ্যা থেকে। তো দেখো, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, বেসিক্যালি মৌলিক সংখ্যা কারা? এরা হইতেছে, এখানে দেখো বইয়ে করছে কি, নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। গুণনীয়ক লেখা, এই যে 2 লিখছে, 2 এর গুণনীয়ক দিছে 1 আর 2। 5 লিখছে, 5 এর গুণনীয়ক লিখছে 1 আর 5। 13 লিখছে, 13 এর গুণনীয়ক লিখছে 1 আর 13। তো ওরা বলতেছে যে 2, 5, 13 এই গুণনীয়কগুলো কেবল 1, এবং এগুলোর গুণনীয়ক হইতেছে কেবল 1 এবং ওই সংখ্যাটা। এখন তোমার মনে প্রথম প্রশ্ন আসতে পারে, স্যার গুণনীয়ক জিনিসটা কি? প্রথমত হচ্ছে আমরা ক্লাস 5-এ গুণনীয়ক পড়ে আসছি, তারপরে একটু আমরা দেখি যে কোনো একটা সংখ্যাকে, ধরো আমি বললাম যে 6, এখন এই 6কে আমি যদি বলি তুমি ভাগ করো, তুমি তখন মৌলিক সংখ্যা দিয়ে ধরো ভাগ করো, তখন তুমি বলবা যে স্যার 6কে 2 দিয়ে ভাগ করলে স্যার 3 হয়। আবার আমি যদি তোমাকে বলি 6-এর গুণনীয়কগুলোকে লেখো এইভাবে, তখন তুমি কি করো যে প্রথমত যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজে। অর্থাৎ কোনো একটা সংখ্যা কারা কারা মিলে উৎপাদন করে, এই গুণনীয়কের আর একটা নাম হচ্ছে উৎপাদক, যেটা তোমাদের ক্লাস 5-এর বইয়ে ছিল যে উৎপাদক। এইটা হইতেছে ধরো 6। আর এই এরপর হয় 2 গুণ 3 মিলে 6 হয়। স্যার আর কেউ কি আছে যারা মিলে এই যে 6 উৎপাদন করে? আর কেউ নাই মোটামুটি। এক, তাহলে আমরা যখন জিজ্ঞেস করি 6-এর গুণনীয়ক কারা, তুমি বলতেছো স্যার 1, 2, 3, 6। এই চারটা হচ্ছে 6-এর উৎপাদক কিংবা গুণনীয়ক। এই যারা তোমার কি করে, যারা সম্মিলিতভাবে এই 6টাকে উৎপাদন করে, এরাই হইতেছে কি 6-এর গুণনীয়ক। তো এখন এইখানে দেখো, আমরা যখন এই সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে গেলাম, আমরা স্পেসিফিক 2, 5, 13 এদের গুণনীয়ক বের করতে গেলাম, দেখলাম আমরা 2 এর গুণনীয়ক পাইছি জাস্ট 2টা। এই যে 2 এর গুণনীয়ক হচ্ছে কয়জন? জাস্ট 2 জন। তোমার 1 গুণ 2, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা নিজে। আর কেউ আছে? আর কেউ নাই। এরপর 5-এর ক্ষেত্রে এসে দেখলাম 1 এবং 5, আর কেউ নাই। 13-র ক্ষেত্রে এসে দেখলাম 1 এবং 13। তার মানে আমরা বুঝলাম যে কিছু সংখ্যা আছে যাদের গুণনীয়ক শুধু 1 এবং ওই সংখ্যা নিজে। 1 আবার সবগুলো সংখ্যার গুণনীয়ক, প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1। তো এটা একটা একদম সবগুলো সংখ্যার সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তো তার মানে আমরা দেখলাম কোনো একটা সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা নিজে হয়, তাহলে সেক্ষেত্রে ওই সংখ্যাটা কি হয়? ওইটাকে আমরা বলতেছি মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা রিলেটেড কোয়েশ্চেন কিভাবে হয়, মৌলিক সংখ্যা রিলেটেড জিনিসগুলো কিভাবে আসে? প্রথমত একটা জিনিস একদম কনফার্ম করে রাখি, সেটা হচ্ছে এক, কোনো কি না মৌলিক না যৌগিক না। মৌলিক বা যৌগিক কোনোটাই না। এক মৌলিক বা যৌগিক কোনোটাই না। ঠিক আছে? তাহলে এক
কি সংখ্যা? এক হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তারপর আবার যদি তুমি বীজগণিতে বলতে চাও, বীজগণিতের ভাষায় কিংবা পূর্ণ সংখ্যা তোমরা যখন পড়বা তখন তোমরা দেখবা এক হচ্ছে একটা পজিটিভ নাম্বার বলবে তখন, বা ধনাত্মক সংখ্যা বলবে তখন তোমাদেরকে। তো এক হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার সর্বনিম্ন মৌলিক সংখ্যা হইতেছে 2। 2 থেকে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কে? 2। 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে। 2, তারপর 3, তারপর 5, তারপর 7। অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে, তারা হইতেছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো একের যেহেতু একের গুণনীয়ক, তুমি চিন্তা করো, এককে যখন তুমি ভাঙবা তখন আসলে একের গুণনীয়ক তুমি কি কি পাও? 1 গুণ 1। আর কি কোনো গুণনীয়ক আছে? একের কি আর কোনো গুণনীয়ক আছে? নাই। তাহলে একের গুণনীয়ক একজনই। ওই ক্ষেত্রে এক কি করতেছে না, তোমার মৌলিক সংখ্যার শর্ত পূরণ করতেছে না। তো যার কারণে এককে আমরা কি বলতেছি না, আমরা এককে মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই বলতেছি না। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি? তাহলে গুণনীয়ক কয়টা থাকতে হবে? 2টি। এরপর সর্বনিম্ন মৌলিক সংখ্যাকে 2। সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 এর ব্যাপারে একটা জিনিস মনে রাখো এবং পারলে খাতায় লিখে রাখো। এটা অবশ্য আমি তোমাদেরকে যারা ক্লাস করছো তাদেরকে ক্লাসে খাতায় লেখাইছি। সেটা হইতেছে 2 হচ্ছে একমাত্র কি স্যার? জোর মৌলিক, সরি একমাত্র জোর মৌলিক সংখ্যা। আশা করি পারবা। আর এর পরেও যদি তোমাদের ধরো কোনো একটা জিনিস নিয়ে তোমাদের কারো জানার ব্যাপার আছে, তোমরা জানতে চাও, তোমরা হইতেছে ওই যে কোথায় কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা তোমরা। আমি তোমাদের সবগুলো ধরো 3টা বা 4টা বা 5টা ক্লাসের কমেন্টগুলো নিয়ে একটা ক্লাস বানাবো, ওই ক্লাসটার একটা ভিডিও দিয়ে দেবো। ওই যে কমেন্টগুলো আনসার নিয়ে একটা ক্লাস বানাবো, ওই ক্লাসের ভিডিওগুলো দিয়ে দেবো। আর ইউটিউব যখন লিঙ্ক দেবো তখন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা। ক্লিয়ার? তো এখন দেখো তাহলে মৌলিক সংখ্যার ব্যাপারটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এরপর হইতেছে আমরা যে জিনিসটা দেখব সেটা, আচ্ছা মৌলিক সংখ্যার একটা জিনিস ব্যাপার আছে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা রিলেটেড কিছু কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন লাইক এরকম, আমি এটা একটু ক্লিন করি। হ্যাঁ, ক্লিন করলাম। কোয়েশ্চেনগুলো হয় এরকম যে ধরো 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলে। 30 থেকে 70-এর মধ্যে কি লিখতে বলে? মৌলিক সংখ্যা লিখতে বলে। তো আমরা কখনো 40 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলে। এইগুলোর ক্ষেত্রে এগুলো সাধারণত 2 নম্বরে প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। তো এগুলোর ক্ষেত্রে আমরা আসলে ভাবি প্রচুর, ভাবতে ভাবতে পাগল হয়ে যায় অনেক সময়, যে আমরা চিন্তা করি যে মৌলিক সংখ্যা কয়টা আছে। সাধারণত যে মৌলিক সংখ্যা রিলেটেড কোয়েশ্চেনগুলো আসে তার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন হচ্ছে এটা। আর একটা কোয়েশ্চেন আসে হইতেছে তোমার সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। সবচেয়ে বড় মৌলিক সংখ্যা লাইক, সরি, সবচেয়ে বড় ওই যে তোমার এই জিনিসটা হইতেছে এই তোমার 1 থেকে 100 মধ্যে সব থেকে বড় মৌলিক সংখ্যা। 1 থেকে 100-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটা? তো 1 থেকে 100-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। এরপর আরেকটা কোয়েশ্চেন আসে হইতেছে তোমার জোড় মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা। এরপর আরেকটা কাজ করে, সেটা হইতেছে ওই যে নিচের কোনটি মৌলিক সংখ্যা দিয়ে 4টা তোমাকে অপশন দিয়ে দেয়। তো স্যার এই জিনিসগুলো কিভাবে হয় যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? এই সাধারণত যে কোয়েশ্চেনগুলো দেয় নিচের কোনটি মৌলিক সংখ্যা দিয়ে ধর তোমাকে 4টা অপশন দেয়, তুমি ওইখানে একটা কাজ করবা। আমি তোমাকে একটু পর বিভাজ্যতা শিখাবো। ওই বিভাজ্যতা রিলেটেড তুমি একটা মানে বিভাজ্যতা রিলেটেড তুমি হইতেছে কি করবা, যে কোন একটা মৌলিক সংখ্যা দিলে, তুমি ধরো তোমাকে দিল যে 63, এটা কি মৌলিক সংখ্যা কিনা বের করতে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, বিভাজ্যতা যখন শিখাবো তখন তুমি হচ্ছে 6 আর 3 যোগ করবা। ওই যে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম, সাধারণত কোনো একটা সংখ্যা 3 দিয়ে, মানে কোনো একটা সংখ্যা তোমার কি দিয়ে 2 বা 3 দিয়ে বিভাজ্য হলে ওইটার মৌলিক সংখ্যা হওয়ার সুযোগ থাকে না আর কি। 3 দিয়ে সাধারণত বিভাজ্য হলে আর মৌলিক সংখ্যা হওয়ার সুযোগ থাকে না। তো সাধারণত মৌলিক সংখ্যা কোনটা কোনটা দিলে ওই অপশনগুলো দেওয়া হইতেছে এই টাইপের। তো আমরা অপশন টেস্টের থ্রুতে ওইটা বের করে ফেলতে পারবো। এখন এখানে দেখো জোড় মৌলিক সংখ্যা। তো এই ধরনের কাজগুলো আমরা কিভাবে করব? আসো, জোড় মৌলিক সংখ্যা। তো এইগুলোর ক্ষেত্রে দেখো একমাত্র জোড় মৌলিক সংখ্যাকে 2। তারপর ধরো সবচেয়ে 1 থেকে 100-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাকে 97। এখন স্যার এইগুলো তো মনে রাখলাম, ঠিক আছে ফাইন। সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, 1 থেকে 100-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। তো মৌলিক সংখ্যা 1 থেকে 100-এর মধ্যে কোন 1 থেকে 10-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে?
তারপর হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, তারপর হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এইভাবে যাইতে যাইতে একদম 91 থেকে তারপর 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, এই 10টা সংখ্যার মধ্যে ওই সিরিয়ালে যদি আমরা শিখতে পারি তাহলে জিনিসগুলো আমাদের মনে থাকে বেশি। তো ওইটার জন্য একটা ছোট্ট কোড নাম্বার আমরা ইউজ করি, তোমাদেরকে বোধহয় ক্লাসে লিখে দিছিলাম না, মৌলিক সংখ্যা রিলেটেড একটা বলছিলাম, মৌলিক সংখ্যার ফোন নাম্বার বলছিলাম, এটা বলছিলাম যে মৌলিক সংখ্যার ফোন নাম্বার। তো এখন মৌলিক সংখ্যার ফোন নাম্বারটা কি, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম 4422322321, অর্থাৎ এইটা হইতেছে কি মৌলিক সংখ্যা রিলেটেড ফোন নাম্বার। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে আছে কয়টা, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা, 4টা, 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা, তারপর হচ্ছে তোমার কত স্যার 31 থেকে 40-এর মধ্যে আছে 2টা, 41 থেকে 50-এর মধ্যে আছে 3টা, এইভাবে একদম শেষে গিয়ে 91 থেকে 100-এর মধ্যে আছে একটা, সেই একটা হচ্ছে 97। তো এই যে ভিডিওটা যারা দেখতেছো কিংবা হইতেছে যারা এখন অনলাইন ক্লাস করতেছো, আমি তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিই, সেটা হইতেছে তোমরা বের করো 70 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, মৌলিক সংখ্যা কয়টি। যারা ভিডিও থেকে ক্লাস করবা তারা হইতেছে ওই কমেন্ট বক্সে আনসারটা লিখে দেবা, আর যারা এখন ক্লাস করতেছো এটা তোমাদের জন্য SW, তোমরাও চাইলে কমেন্ট বক্সে গিয়ে আনসারটা লিখে আসতে পারো। তো এখন এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে আর কি সাধারণত, তো তোমরা হইতেছে এইটা খাতায় তুলে রাখতে পারো, এই ফোন নাম্বারটা 4422322321, এই যে 10টা নাম্বার তোমরা মনে রাখলে ফোন নাম্বারের মতো করে মনে রাখবা, 4422322321 ফোন নাম্বারের মতো করে মনে রাখলে দেখবা 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো তুমি খুব ইজিলি বের করতে পারতেছো আর কি। তো এই যে এই জিনিসটা গেল মৌলিক সংখ্যা রিলেটেড আলাপ আলোচনা, তার মধ্যে একটা জিনিস দাঁড়াইছে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যার প্রথম এবং প্রধান সত্য হচ্ছে তার গুণনীয়ক দুইটা, যে এই দুইটা গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজে। এখন কোনো একটা সংখ্যার ক্ষেত্রে যদি গুণনীয়ক দুইটার বেশি হয়, 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়াও যদি আর কোনো গুণনীয়ক থাকে, একদম একটাও মানে 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়াও যদি একটাও বেশি গুণনীয়ক থাকে, তাহলেও সেই সংখ্যাকে আমরা কি বলবো, যৌগিক সংখ্যা। কি বলবো আমরা, যৌগিক সংখ্যা। এই যে তোমাদের যৌগিক সংখ্যা নিয়ে এইখানে আলোচনা করছে তোমাদের বইয়ে পেজ নাম্বার 7-এ দেখো 6কে আমরা একটু আগে তোমাদেরকে 6কে ভেঙে দেখালাম, 6-এর গুণনীয়ক কাদেরকে বলছে 1 2 3 6, দেখো 1 এবং ওই সংখ্যা নিজে, এই দুইটা ছাড়াও তার মধ্যে আরো দুইজন কি আছে, আরো দুইজন গুণনীয়ক আছে। ইভেন 6 কেন, 6-এর থেকেও তোমার সব থেকে ছোট যৌগিক সংখ্যা নিয়ে ধরো আলোচনা করি, যেটা হইতেছে 4। 4-এর ক্ষেত্রে কি পাই আমরা, 1 গুণ 4, তারপর কি পাই আমরা 2 গুণ 2। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা দেখলাম যে তার গুণনীয়ক কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 4ও একটা যৌগিক সংখ্যা। এরপর দেখো 9 12, এই জিনিসগুলো তোমরা জানো, এখানে এসে এই ব্যাখ্যাটা করছে গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক কি আছে, সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। এই যে মোস্ট ইম্পর্টেন্ট, 1 বা ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা, অর্থাৎ 3টা হইলেও যৌগিক সংখ্যা। আশা করি যৌগিক সংখ্যা ব্যাপারটা বুঝাও, তোমরা তো এই জায়গাগুলোতে স্মার্ট আছো অনেক, তো আমি জানি। আমরা হইতেছে এখন যে পার্টটাতে যাব সেটা হচ্ছে সমৌলিক সংখ্যা। সমৌলিক সংখ্যা থেকে তোমার স্কুলের পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, একই সাথে হইতেছে তোমার কোথায় কোয়েশ্চেন আসে, ক্যারেট কলেজেও সমৌলিক সংখ্যা থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। আমি এটা ক্লিন মারতেছি, তো যারা চিন্তা করতেছে এটা তুলে রাখবো ওই ক্ষেত্রে, কিংবা যারা খাতায় তুলে নেয় তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 1 2 3 ক্লিন, ডান। এখন দেখো আরেকটা জিনিস বলে দিই, সেটা হইতেছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার ইংরেজিতে কি বলে। মৌলিক সংখ্যাকে বলা হইতেছে প্রাইম নাম্বার, আর যৌগিক সংখ্যাকে ইংরেজিতে বলে কম্পোজিট নাম্বার, SITE, কম্পোজিট নাম্বার। এইগুলো তুলে রাখতে পারো। আসো এবার আমরা হইতেছে সমমৌলিক সংখ্যাটাতে যাই। ক্লিন মারতেছে, ক্লিন। হ্যাঁ দেখো সহমৌলিক সংখ্যাতে যাই আমরা, এই যে আমরা আসলাম সহমৌলিক সংখ্যাতে।
দেখো দেখো তোমার এই যে সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলে হচ্ছে কো প্রাইম নাম্বার। কি নাম্বার বলে? কো প্রাইম নাম্বার। শোনো, সহমৌলিক সংখ্যা, এখন সহমৌলিক মানে হচ্ছে একটা সংখ্যা, সহমৌলিক সংখ্যা কখনোই তোমার কয়জনের মধ্যে হয় না, একজন নিজে কখনো সহমৌলিক সংখ্যা হইতে পারে না। সহমৌলিক সংখ্যা হওয়ার সময় অবশ্যই অবশ্যই কয়টা অঙ্ক লাগবে? মিনিমাম 2টা অঙ্ক লাগবে। কয়টা অঙ্ক লাগবে? মিনিমাম 2টা অঙ্ক লাগবে। আমি ক্লাসের মধ্যে এই উদাহরণটা দিয়ে তোমাকে দেখাইছিলাম। 8 আর 15 দুইটা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, তোমাকে থেকে জিজ্ঞেস করছে যে এরা সহমৌলিক কিনা। এখন আমি ধরো 8 আর 15 দিলাম না, আমি তোমাদেরকে দিলাম ধরো 8 দিলাম আর 27 দিলাম। আমি তোমাদেরকে এদের গুণনীয়ক বের করতে বললাম। তুমি 8-এর গুণনীয়ক বের করলা, 1 গুণ 8, তারপর তুমি বললা 2 গুণ 4, আর যাই 8কে আর যাই যায় না। 27-এর ক্ষেত্রে তুমি বললা যে স্যার 1 গুণ 27, এবং এরপর বলতেছো স্যার 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 গুণ 9, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় যায় না, 9 দিয়ে যায়, এই যে 9 দিয়ে তো অলরেডি গেছে। তাহলে এখন আসো আমরা এদের গুণনীয়কগুলোকে সাজাই। আমি যদি বলি যে 8-এর গুণনীয়ক কারা কারা, তুমি বলতেছো স্যার 1, এরপর বলতেছো স্যার 2, এরপর বলতেছো স্যার 4, এরপর 8 নিচে। আর 27-এর ক্ষেত্রে কি হচ্ছে স্যার? তুমি বলতেছো 1, 3, 9, 27। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো তো, যে এইখানে তুমি কি কোনো ইন্টারেস্টিং একটা জিনিস দেখতেছ? যে আমি যদি তোমার থেকে জিজ্ঞেস করি স্যার এদের মধ্যে কি কোনো সাধারণ গুণনীয়ক আছে? কোনো সাধারণ গুণনীয়ক আছে? এখন তুমি বললে যে হ্যাঁ স্যার আছে তো সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কের মানে কি? এই যে এখানে একটা শব্দ আছে সাধারণ গুণনীয়ক, এই যে একটা জিনিস আছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ককে ছেলেপেলেদেরকে বাংলা বললে অনেক সময় বুঝে না। যখন বলি যে দুইটা সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো আছে তাদের মধ্যে কমন আছে কিনা দেখো, অর্থাৎ সেম সেম আছে কিনা, দুইজনের মধ্যে সেম সেম জিনিস আছে কিনা দেখো, তখন তুমি বলো যে হ্যাঁ স্যার কমন বললে তো বুঝতেছি স্যার, সাধারণ বললে অনেকের ক্ষেত্রে দেখলাম যে বুঝতে সমস্যা হয়। আর তো এইখানের মধ্যে দেখো যে সাধারণ গুণনীয়ক কে কে? সাধারণ গুণনীয়ক হইতেছে 1 এবং 1। আর কেউ আছে কিনা দেখো তো, আর কেউ মিলতেছে? 2, 3, 8, সরি 2, 4, 8, এখানে 3, 9, 27, তার মানে কেউই কি হচ্ছে না, মিলতেছে না। অর্থাৎ সাধারণ গুণনীয়ক হইতেছে কে? শুধুমাত্র 1। তো তার মানে বাকিগুলো শুধুমাত্র 1 হইতেছে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক, আর বাকিগুলো অসাধারণ গুণনীয়ক। ঠিক আছে? তো আমরা যেটা বলছি 1 হইতেছে পৃথিবীর সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক, সরি সকল সংখ্যার একদম প্রথম গুণনীয়ক হইতেছে 1, সাধারণ গুণনীয়ক বলছি, মানে 1 হইতেছে সবার ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক হবে, কারণ 1 সংখ্যাটা তো প্রত্যেক মানে 1 দিয়ে প্রত্যেকেই বিভাজ্য। এখন 8-এর গুণনীয়কগুলা আমরা লিখলাম, আমরা 27-এর গুণনীয়কগুলোও লিখলাম, তো আমরা দেখলাম 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই। এখন সহমৌলিক হওয়ার জন্য শর্ত কি? সহমৌলিক হওয়ার ক্ষেত্রে তোমাকে বলছে 10, 21, 43 এদের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অথবা 2 বা পরস্পর সহমৌলিক। এই যে এখানে একটা বক্স আসছে, এই বক্সের পাশে তুমি একটা দাগ দিয়ে রাখতে পারো, সেখানে বলতেছে, অথবা হাইলাইটার দিয়ে এটা মার্ক করতে পারো, সেটা বলতেছে 2 বা ততোধিক, অর্থাৎ 2 বা 2-এর অধিক সংখ্যার মধ্যে। সহমৌলিক সংখ্যা আমি শুরুতেই বলছি, সহমৌলিক হওয়ার জন্য মিনিমাম কয়টা সংখ্যা হইতে হবে? 2টা সংখ্যা থাকতে হবে, একটা সংখ্যা দিয়ে কখনো সহমৌলিক হয় না। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক। কি গুণনীয়ক? সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে, শুধু কি হলে? 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। সংখ্যাগুলো কি হয়? পরস্পর একে অপরের সহমৌলিক। এই যে 8 আর 27, এই দুজনের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে এরা কি সহমৌলিক, এরা সহমৌলিক না? 28, 27 সহমৌলিক না? 28, 27 কি সহমৌলিক? 28, 27-এর মধ্যে সাধারণ গুণনীয়ক কে? শুধুমাত্র সাধারণ গুণনীয়ক কাকে পাইলাম? 1কে পাইলাম তো, আর কেউ পাইছি? কাউকে পাই নাই তো। তার মানে 8 এবং 27 হচ্ছে অবশ্যই সহমৌলিক। আনসার হচ্ছে কি? আনসার কি? হ্যাঁ, আনসার কি বলো? আনসার হচ্ছে হ্যাঁ, 8 আর 27 হচ্ছে সহমৌলিক, এবং এটার আনসার হচ্ছে হ্যাঁ। গণভোটে হ্যাঁ দিন। এরপর দেখো
কাজ এখানে এসে আশা করি সহমৌলিক নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, সহমৌলিক আমি ক্লাসেও পড়াইছি, তোমরা এখান থেকে বুঝে গেছো। এরপর যদি ধরো আচ্ছা সহমৌলিকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে দিই, সেটা হইতেছে কি দুইটি বা তার বেশি মৌলিক সংখ্যা কি লিখি, দুই বা ততোধিক মৌলিক সংখ্যা কি স্যার পরস্পর সহ মৌলিক। দুই বা ততোধিক মৌলিক সংখ্যা পরস্পর সহমৌলিক। দুইটা বা তার বেশি মৌলিক সংখ্যার মধ্যে যখন তোমার তুলনা করবে তখন তারা পরস্পর সহমৌলিক হবে। এখন তোমাকে এখানে একটা কাজ আছে, কাজ বলছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। মৌলিক সংখ্যা তুমি খুব সহজে লিখতে পারবা 2 অঙ্ক বিশিষ্ট, তার মানে 11 থেকে শুরু করো। ধরো 11 লেখো, 13 লেখো, তারপর 17 লেখো, 19 লেখো, ওইদিকে আছে কে 23 লেখো, 29 লেখো, এইভাবে তুমি 10টা মৌলিক সংখ্যা লেখো। এই কাজটা হচ্ছে তোমাদের এই মানে অনলাইন ক্লাসের, আচ্ছা তোমাদের তো এইচডাব্লিউ অফলাইন ক্লাসও দিছি অবশ্য, যারা হচ্ছে ভিডিও দেখে ক্লাস করতেছো তাদের জন্য হচ্ছে এইচডাব্লিউ থাকবে এই কাজটা। যারা এইচডাব্লিউ করে ফেলবা তারা ওখানে ডান লিখবা, 1 এইচডাব্লিউ ডান, এই যে এটা এই এইচডাব্লিউটার নাম্বার হচ্ছে 1, এটা ডান লিখিও। এরপর দেখো 2 নাম্বার এসে বলতেছে 1 থেকে 100 পর্যন্ত 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। সরি 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো, এইটা করতে পারো। এরপর হচ্ছে নিচের জোড়াগুলোর সংখ্যাগুলো জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। জোড়াগুলোর ক্ষেত্রে সহমৌলিক এই যে 16 এবং 28 এরা দুইজনের জোড় সংখ্যা না, এরা কখনো সহমৌলিক হবে না। কেন জানো? এদের এক ছাড়াও আর একটা কি থাকবে, গুণনীয়ক থাকবে, সেটা হচ্ছে 2, একদম কমন। এই জিনিসগুলো তোমার চোখে দেখে বলে দেওয়া লাগবে যে এটা সহমৌলিক হবে না। এই যে 27 আর 38 করে দেখতে পারবো, 31 আর 43 দুইজন হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে এরা সহমৌলিক, কনফার্ম সহমৌলিক। 210 143 এই দুইজনের মধ্যে তোমার সহমৌলিক কি করতে হবে, করে দেখতে হবে। ধরো 143 সমত মৌলিক সংখ্যা, তো আর 210 তো মৌলিক সংখ্যা না যেহেতু জোড় সংখ্যা। তো এটা এখন একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা হলে এরা অনেক সময় সহমৌলিক হইতে পারে, অনেক সময় সহমৌলিক নাও হইতে পারে, এরা বাধ্যতামূলক এরকম কোনো কিছু নাই। কিন্তু তুমি করে দেখবা যে এরা সহমৌলিক কিনা। অর্থাৎ সহমৌলিক কিভাবে করব, আমরা এইভাবে গুণনীয়কগুলোকে বের করব, অথবা এভাবে গুণনীয়কগুলোকে বের করতে পারি। দেন হইতেছে গুণনীয়কগুলো বের করে আমরা লিখবো যে 8 এর গুণনীয়ক, তারপর লিখবো হইতেছে 143 এর গুণনীয়ক বা 27 এর গুণনীয়ক, লিখে তারপর লিখে দেবো যে 1 ছাড়া এদের মধ্যে অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অতএব সংখ্যাগুলো সহমৌলিক। আর যদি দেখি যে 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক আছে, অতএব লিখবো যে সংখ্যাগুলো সহমৌলিক নয়। আমি তোমাদের অনুশীলনের অঙ্কগুলো করানোর সময় দেখাই দেবো যে সহমৌলিক কিভাবে নির্ণয় করব। এটা ক্লিন দিলাম। এবার আসো একটু বিভাজ্যতা। বিভাজ্যতার ক্ষেত্রে তোমাদেরকে কিছু জিনিস দেখাই, এগুলো যদিও আমি ক্লাসে দেখাইছি বলে একটু আর্লি টেনে দিচ্ছি। দেখো বিভাজ্যতাতে আসো, বিভাজ্যতায় দেখলাম যে আমরা বিভাজ্যতা অর্থাৎ মানে বড় বড় সংখ্যাগুলো কাদেরকে দিয়ে ভাগ হয়, কাদেরকে দিয়ে বিভাজ্য হয়। বিভাজ্য বলতে এখানে নিঃশেষে বিভাজ্যকে বুঝাইছে যার কোনো ভাগশেষ থাকবে না। ধরো এইখানে তুমি পাইলা 2 দ্বারা বিভাজ্য, প্রথমে একদম স্যার এখানে কোনো কিচ্ছু পড়ার দরকার নেই, তুমি জাস্ট একটা জিনিস মাথায় ঢুকাই রাখো, কোনো একটা সংখ্যার শেষ অঙ্ক যদি কি হয় 2 বা শেষ অঙ্ক জোড় বা শূন্য, কি হয় জোড় বা শূন্য, জোড় বা শূন্য। কোনো একটা সংখ্যার শেষের অঙ্ক যদি জোড় বা শূন্য হয় তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এই যে এখানে বলছে একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে, ওই যে একই কথা, একক স্থানীয় অঙ্ক মানে হইতেছে কোন অঙ্কটা, শেষ অঙ্কটা, তাই না? প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দিয়ে বিভাজ্যতার জন্য আহামরি কিছু জানা লাগতেছে, আহামরি কিছু জানা লাগতেছে না। এবার আসো হইতেছে আমরা 4 দ্বারা বিভাজ্যটা দেখব। কত দ্বারা বিভাজ্য দেখব? 4 দ্বারা। আমি এটা ক্লিন দিচ্ছি। এই যে এখানে আসো 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে শর্ত কি দেখো, 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে শর্ত হইতেছে
এখানে বলছে একক দশকের অঙ্ক, এরকম কোনো কিছু না। তুমি দেখো এই যে জাস্ট 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে শর্ত হইতেছে শেষ দুইটি অঙ্ক যদি 4 দ্বারা কি হয়, বিভাজ্য হয়, বা শেষ দুইটি অঙ্ক যদি 0 0 হয়। কত হয়? 0 0 হয়, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এখন এইখানে আসো, তুমি এগুলো দেখার দরকার, তুমি এখানে আসো। কোন সংখ্যার একক ও দশক, একক ও দশক মানে কি, শেষ দুইটা অঙ্ক, অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সেম কথা কিনা দেখো। এরপর বলছে একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দেখো একদম এই সেম টু সেম কথা কিনা দেখো। ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম, এই যে এখানে দিলাম ধরো 27, এরপর এখানে দিলাম 24। তুমি বলতেছো শেষ দুইটা অঙ্ক হইতেছে কত স্যার? শেষ দুইটা অঙ্ক হইতেছে 24। এখন 24 কি স্যার তোমার কি দ্বারা বিভাজ্য? 24 কি স্যার তোমার এই 4 দ্বারা বিভাজ্য? অবশ্যই 24 4 দ্বারা বিভাজ্য। কি 424? তার মানে এই সংখ্যাটা 2724, পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। ধরো সংখ্যাটা কিভাবে লিখলাম, 27 0 0, অর্থাৎ 2700 লিখলাম 2700, এটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? এই যে শেষ দুইটা সংখ্যা কি আছে, 0 0 আছে, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হচ্ছে পৃথিবীর সব থেকে সোজা জিনিস, 5 দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যা শেষ অঙ্ক, বা ওই যে ওরা বলতেছে একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে ওই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। এটা তুমি খালি চোখে দেখলেও বুঝবা না? তাহলে স্যার ফাইন, আমরা পরেরটাতে যাই। পরের পেজে 3 দ্বারা কাকে দেখা যাচ্ছে? 3 দ্বারা, এরপর দেখো এবার আসো হইতেছে 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে। তার 3 দ্বারা এখানে ওরা একক স্থানীয় মান শতক স্থানীয় মান করে ওরা অনেক জটিল করে জিনিসগুলো দেখাইছে। তুমি এত জটিল করবার কোনো দরকার নেই। আসো আমরা দেখি 3 দ্বারা। শোনো, 3 দ্বারার বিভাজ্যতার ক্ষেত্রে শর্ত কি? কোনো কি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত দ্বারা বিভাজ্য হলে? 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে স্যার বহুত কাহিনী করছে, স্থানীয় মান টেনে টেনে, এগুলো কোনো দরকার নেই। তুমি দেখো তোমাকে দিছে হচ্ছে সংখ্যাটা কত, 1 4 7। এই সংখ্যায় অঙ্কগুলা কে কে 1 4 এবং 7। আমি তোমাকে একটা কথা বলি, দেখো তুমি এখন দেখো যে 1 4 7 এদেরকে যোগ করো। তুমি বলতেছো 1 যোগ 4 যোগ 7 যোগ করলে সমান কত হয়? 1 আর 4 কত? 5, 5 আর 7 কত? 12। 12 কি 3 দিয়ে বিভাজ্য নাকি বিভাজ্য না? অবশ্যই বিভাজ্য। 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 বাদ যায়, তার মানে 147 সংখ্যাটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য, নিশ্চয়ই বিভাজ্য হবে, এইটা নিয়ে কোনো ডাউট নাই। ঠিক আছে, এই যে এরপর ওরা আরেকটা সংখ্যা দিচ্ছে 148, সংখ্যাটা দেখতে বলছে, তাহলে 147 যেহেতু দিচ্ছে তাহলে 148 হলে 13 হবে। 13 সংখ্যাটা তো মৌলিক সংখ্যা, সে 3 দিয়ে বিভাজ্য যাওয়ার প্রশ্নই আসে না। তার মানে তোমার কি হবে না, 148 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। তো তুমি এগুলো এতগুলো পড়তে গেলে তো স্থানীয় মান এটা সেটা বের করে একক দশকের স্থানীয় অঙ্কগুলোর যোগফল, এগুলো তোমার ঝামেলা বাড়াবে। এই অঙ্কগুলো আসে সাধারণত কয় নাম্বারের জন্য? 2 নাম্বারের জন্য। তো এগুলো সাধারণত সৃজনশীলে তোমার 4 নাম্বারে রেয়ার আসে, খুব রেয়ার। তো এগুলো 2 নাম্বারের জন্য আসে। তো এমন না যে এগুলোর জন্য তোমার এত বড় করে অঙ্কটা করে দেখাইতে হবে, এই স্থানীয় মান টেনে টেনে দেখাইতে হবে, কোনো প্রয়োজন নাই। আমি যেভাবে করে দেবো ওটা করলেই তুমি ফুল মার্কস পাবা, 2 নাম্বারে 2 এ 2 পাবা। আর ক্যাডেট কলেজের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে 2 নাম্বারের কোয়েশ্চেনগুলো আমরা কোনো ক্ষেত্রে হালকা এক্সপ্লেনেশন দিতে বলি, কোনো ক্ষেত্রে ডিরেক্ট আনসার লিখে দিলেও 2 এ 2 দিয়ে দেয়। এটা হইতেছে কথা আর কি। তাহলে এবার 6 দ্বারা বিভাজ্যতা দেখবার আগে আমরা একটু 9 দ্বারাটা দেখি।
9 দ্বারা আর হচ্ছে তোমার 3 দ্বারা একদম সেম সেম। অর্থাৎ এখানে হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, ওইখানে হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে। এই যে ধরো আসো 9 দ্বারার ক্ষেত্রে দেখো, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। একদম সেম হুবহু, খালি ওইটাতে 3 দ্বারা এটাতে 9 দ্বারা। একটা জিনিস জেনে রাখো, সেটা হইতেছে খালি কি স্যার, সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য সকল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু আবার যে 3 দ্বারা বিভাজ্য সকল সংখ্যা 9 দ্বারা বিভাজ্য এমনটা কিন্তু না, কিছু কিছু বিভাজ্য কিছু কিছু বিভাজ্য না। তো এই কারণে এটাতে সতর্ক থাকো, ঠিক আছে। এবার একটু ভেজাল টাইপের যেটা আছে সেটা হইতেছে 6 দ্বারা। শোনো, বলতেছে কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমি ক্লাসেও বলছি 2 এবং 3। এইটার ক্ষেত্রে শর্ত কি, দুইটা দিয়েই কি হইতে হবে, বিভাজ্য হতে হবে। 2 এবং 3 দুইটা দিয়ে কি হইতে হবে, বিভাজ্য হইতে হবে মাস্ট। ধরো কোন একটা সংখ্যা দিছে তোমাকে, ধরো 3 7 10, হ্যাঁ ধরো 378। দেখো, আমি যদি বলি এটা 2 দিয়ে বিভাজ্য কিনা, তুমি তো দেখার সাথে বলতেছো স্যার এটা যেহেতু 8 শেষ অঙ্ক, তার মানে এটা জোড় সংখ্যা 2 দিয়ে মাস্ট বিভাজ্য। এরপর আমি 3 দিয়ে বিভাজ্য কিনা দেখো, তুমি বলছো 3 আর 7 10, 10-এর সাথে 8 যোগ করলে হয় কত, 18। 18 3 দিয়ে ভাগ করলে 3 6 18, তার মানে 3 দিয়েও বিভাজ্য। স্যার এই যে এই সংখ্যাটা 2 দিয়েও বিভাজ্য 3 দিয়েও বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে বিভাজ্য হবে এবং নিঃশেষে বিভাজ্য হবে। এটাই 6-এর বিভাজ্যতার নীতি। স্যার আশা করি করে নিছ। এখানে হচ্ছে তোমরা একটা কাজ দিছে, সেটা হচ্ছে বলছে 3 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। স্যার কোনো ব্যাপারে না, ধরো 3 দ্বারা, এই যে এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, আবার এটা 9 দ্বারাও বিভাজ্য সংখ্যা, এরকম একটা অঙ্ক লিখতে পারো। অথবা ধরো এভাবে লিখলাম, এই যে 1 4 লিখলাম, তাহলে কত হয়েছে 5 8 5 13, 18 করতে হলে তাহলে আরো 5 লাগবে। আচ্ছা, তাহলে দেখো তো স্যার কত হয়, 1 4 5 5 10 10 আর 8 18। তাহলে এই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হয়, 18 3 দিয়ে বিভাজ্য, তাই 3 দিয়ে বিভাজ্য। আবার 18 9 দিয়ে বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য হবে। তো এখন তুমি এরকম দুইটা সংখ্যা বানাইতে পারো, বানায় তাদেরকে তুমি 3 ও 9 দ্বারা কেন বিভাজ্য, ওই কেনর কারণটা লিখতে পারো। এবার আসো স্যার আমরা আমাদের বইয়ের প্রথম ইয়েটা একটু দেখি, এই যে সৃজনশীলটা একটু দেখি। এটা যদিও আমি ক্লাসে মানে এটা পড়াইছি 1 2 নাম্বার। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি 1.1 1.2 এবং 1.3 এই 3টা চ্যাপ্টার নিয়ে একটা অনলাইনে তোমার ওই যে ইউটিউবে আমার চ্যানেলে তোমার একটা ভিডিও দেবো। সেখানে হচ্ছে আমি 3টা সৃজনশীল করাইছি, এই 3টা চ্যাপ্টার থেকে 3টা আলাদা আলাদা সৃজনশীল করাইছি, কেমন সৃজনশীল আনসার করতে হয় ওই ব্যাপারে একটা ধারণা দিছিলাম। তো ওইখানে আবার এই অঙ্কটা করাইছি, ওইখানেও দেখতে পারবা। ওইটার লিঙ্ক এখন দেবো না, ওটার লিঙ্ক আরও পরে দেবো, আরও কিছুদিন পর দেবো। এখন দেখো এই সৃজনশীলতাতে দেখো, এখানে তোমাকে একটা কথা বলছে, সৃজনশীলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে তোমাকে উদ্দীপকে কিছু না কিছু দেবে, সংখ্যা দিতে পারে, এরকম একটা উদ্দীপক দিতে পারে, কিছু 2টা নাম্বার দিতে পারে, এক একটার ক্ষেত্রে এক এক রকম ভাবে দেয় আর কি। কোনো ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে বীজগাণিতিক রাশি দিতে পারে, সরল সমীকরণ দিতে পারে, সমীকরণ দিতে পারে। তো তোমাকে এগুলো সলভ করতে বলবে। এই যে ক নাম্বারের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাকে আমরা গণিতের সৃজনশীলে বলি এটাকে সহজ মান। কি মান বলি, সহজ মান। সাধারণত বাংলা, বিজ্ঞান, সমাজ কিংবা বিজিএস এগুলোর ক্ষেত্রে সৃজনশীলের প্রশ্ন হয়, একটা সৃজনশীলের 4টা প্রশ্ন থাকে। ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন থাকে হইতেছে 3টা, একটা সৃজনশীলের 3টা প্রশ্ন থাকে। একটা হইতেছে সহজ মান ক নাম্বারটা, খ নাম্বারটা হইতেছে মধ্যমান বা মধ্যমান, আর গ নাম্বারটা হয় হচ্ছে কঠিন মান, আবার অনেকে এটাকে উচ্চতর মানও বলে। ঠিক আছে, কঠিন মান। এই ক্ষেত্রে কোয়েশ্চেনগুলোর নাম্বারিং কেমন হয়, এই যে প্রথম যে কোয়েশ্চেনটা হয় সেটা নাম্বারিং থাকে 2 নাম্বার,
দ্বিতীয় যে কোয়েশ্চেনটা হয় সেটার নাম্বারিং থাকে হচ্ছে 4 নাম্বার। তৃতীয় যে কোয়েশ্চেনটা হয় ওইটাতে নাম্বারিং কত? ওইটাতে নাম্বারিং হয় হইতেছে 4 নাম্বার। এই যে টোটাল কত হয় 2 4 4, টোটাল 10 নাম্বার। তোমার 10 নাম্বার একটা কোয়েশ্চেন হয়, এটা আর কি। 10 নাম্বার একটা কোয়েশ্চেন হয়। এবার আসো আমরা এই সৃজনশীলটা একটু দেখি। এখানে বলতেছে জারিফ জাওয়াতকে এক অঙ্কে 6টি সংখ্যা লিখতে বলছে। কয়টা সংখ্যা লিখতে বলছে? 6টি সংখ্যা লিখতে বলছে। সে সংখ্যা লিখছে 2, তারপর কত 0 3 8 7 ও 4 লিখলো। জারিফ জাওয়াতকে একটা সংখ্যা লিখছে 4 7 5 খালি ঘর 2 লিখে বলল এমন কিছু অঙ্ক বসাও এই খালি ঘরে যা যে অঙ্কগুলো বসাইলে এই অঙ্কটা অর্থাৎ এই পুরো অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন ক নাম্বার কোয়েশ্চেন আসা বলছে জারিফের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলোকে আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লেখো। মৌলিক সংখ্যা হওয়ার কারণ কি? মৌলিক সংখ্যা হওয়ার কারণ হইতেছে যে ওই সংখ্যাটার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয় নাই। ওই জিনিসটা এখানে ব্যাখ্যা করছে। দেখো সংখ্যাগুলো লিখছে, লিখে তারপর এখান থেকে মৌলিক সংখ্যাকে 2 3 আর 7, মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 আর 7 এবং তাদের গুণনীয়কগুলো লিখছে 2 সমান 1 গুণ 2, 3 সমান 1 গুণ 3, 7 সমান 1 গুণ 7। তাহলে গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি, কারণ লিখে দিছে গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি। এই জিনিসগুলো খুবই সোজা, এটা তো করেই দেওয়া আছে ম্যাথসটা, তো যার কারণে হইতেছে এটা করাই দিছে না, কিন্তু সেম টাইপের ম্যাথস আমি অনুশীলনী থেকে করাবো তোমাদেরকে। ওই যে জাওয়াদের সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো লিখছে ওইখান থেকে বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে, বের করে তোমার ওদের বিয়োগফল নির্ণয় করতে এবং বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য কিনা। শোনো স্যার, তুমি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে জানো, এটা তোমরা প্রত্যেকেই জানো, এবং বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এই যে এখান থেকে কি করলো, সে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করছে, গঠিত বৃহত্তম সংখ্যা, গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এখন তুমি অত বড় করে না লিখে তুমি জাস্ট এই জিনিসটা দিয়ে তুমি এভাবে লিখতে পারো। সুতরাং বৃহত্তম সংখ্যা দিয়ে এখানে বৃহত্তম সংখ্যাটা লিখতে পারো, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে পারো, নিচে লিখতে পারো সুতরাং বিয়োগফল। জাস্ট বিয়োগ করে বিয়োগফলটা বের করবা। এই যে বিয়োগফল আসছে এটা, এবং বিয়োগফলের সংখ্যাগুলো যোগ করছে। 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? যে যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এখন আমরা এই সংখ্যাটার যোগফল বের করে দেখলাম যে এটা যোগফল 27, যা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। এইখানে একটা দেখানো হলো লিখতে হবে। স্যার এটা তোমার স্কুলের পরীক্ষা না লিখলে কিন্তু নাম্বার কাটবে, হুদায় একটা নাম্বার চলে যাবে, মানে কোনো কারণ ছাড়া। নিজেরও খারাপ লাগবে যে কারণ এখানে কোয়েশ্চেন উল্লেখ করছে। তোমরা হয়তো এতদিন এই ধরনের কোয়েশ্চেনগুলো পাইছো কিনা আমি জানি না 5-এ, কিন্তু এখন থেকে এইগুলো লিখবে আর কি, যেটাতে বলবে প্রমাণ করো, যে কোয়েশ্চেনে বলবে দেখাও যে, অথবা কোনো একটা কোয়েশ্চেনে দেখাও যে বলবে, কোনো একটা কোয়েশ্চেনে বলবে প্রমাণ করো। তো প্রমাণ করার কোয়েশ্চেনে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দেবা যে প্রমাণিত, আর যেগুলোতে বলবে দেখাও যে, ওই কোয়েশ্চেনগুলোতে এসে লিখবা দেখানো হলো। আর এরপর খালি ঘরের কোয়েশ্চেন, অর্থাৎ 475 4 7 5 খালি ঘর 2, এই সংখ্যাটার তোমাকে কি বলছে, এই খালি ঘরের স্থানে কোন কোন সংখ্যা বসালে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, এরকম একটা কোয়েশ্চেন আছে গ নাম্বারে। তো এখানে যে সংখ্যাগুলো বসেছি এইগুলোর খালি ঘর ছাড়া বাকি সংখ্যাগুলোর যোগফল বের করে দেখলাম 18, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে ধরো এই সংখ্যাটা ছাড়া তুমি একটু জাস্ট দেখো 475 খালি ঘর 2, এই সংখ্যাটা ছাড়াই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে একটা শূন্য দিলে সংখ্যাটা 3 দ্বারা, কারণ এই সংখ্যাটা ছাড়াই এটার মান আসছে 18, যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে একটা শূন্য দিলেও এটার মান 18 থাকবে এবং এটা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে তোমার থেকে আরো কি কি সংখ্যা বসালে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো তুমি যদি এটাতে ধরো 18, এটার যোগফল আসছে তোমার কাছে কত 18। এখন তুমি যদি এখানে এটাকে ধরো, আমি এটাকে কি করে দিলাম 3 করে দিলাম, খালি ঘরটাতে 3 করে দিলাম। এখন 18টা যোগ হয়ে 18 যোগ 3 কি হচ্ছে 18 যোগ 3 সমান কত হচ্ছে 21 হচ্ছে না, যা 3 দ্বারা বিভাজ্য না। আবার এটা ধরো 3টা মুছে দিলাম,
মানে এখন ধরো 3 সরাই দিলাম, আবার খালি করে দিলাম, এখানে ধরো 6 দিলাম, তাহলে দেখো তো 18 আগে ছিল কত, এইটা এবং এটা যোগ করলে ছিল 18 যোগ এই যে 6, এই চারটা মিলে তো 18, এই 18 সাথে 6 যোগ করলে কত হয় 24, যা 3 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 18 সাথে 9 যোগ করলে হয় 27, যা 3 দ্বারা বিভাজ্য। এখন চাইলে এইখানে এই খালি ঘরটাতে আমরা কি কি বসাইতে পারি, 0 বসাইতে পারি, 3 বসাইতে পারি, 6 বসাইতে পারি, 9 বসাইতে পারি। আমাদের থেকে কিন্তু জিজ্ঞেস করে নাই স্পেসিফিক কোন সংখ্যাটা বসাবো, আমাদের থেকে খালি জিজ্ঞেস করছে যে আমাদের থেকে জিজ্ঞেস করছে কোন কোন সংখ্যাগুলোকে বসাবো। তো আমরা 0 বসাতে পারি, 3 বসাতে পারি, 6 বসাতে পারি, 9 বসাতে পারি। এই যে 6, তোমার 0, 3, 6, 9 এই সংখ্যাগুলো আমরা যদি বসাই তাহলে সংখ্যাটা কি দ্বারা 3 দ্বারা বিভাজ্য হবে। এই যে দেখো এই জিনিসগুলো এখানে লিখছে 27, যা 3 দ্বারা বিভাজ্য নয়, এর স্থলে 0, 3, 6, 9 দ্বারা বিভাজ্য। এখন তখনই যখন তুমি এখানে তার মানে খালি ঘরের সংখ্যাটাতে তুমি 0 বসাতে পারবা, চাইলে 3 বসাতে পারবা, 6 বসাতে পারবা, 9 বসাতে পারবা। আরেকটা কোয়েশ্চেন থাকে হচ্ছে স্যার আমি কি 9 এর থেকে বড় কোনো ফিগার বসাতে পারবো কিনা। স্যার 9 থেকে বড় কোনো সংখ্যা বসানো মানেই হইতেছে সেটা 9 এর থেকে বড় সংখ্যা বসানো মানেই হইতেছে সেটা 10 বা তার থেকে বড়, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা। তুমি এইখানে কোনো 2 অঙ্কের সংখ্যা বসাতে পারবা না, কারণ তোমাকে খালি ঘর দিছে একটা, তুমি সংখ্যা বসাইতে পারবা 1 অঙ্কের। এখানে কোনো অবস্থাতেই কোনো কি বসানো যাবে না, 2 অঙ্কের সংখ্যা বসানো যাবে না। তো এইটা হইতেছে তোমার আলটিমেট ব্যাপার স্যাপার। এটা এই এতক্ষণ ধরে যা ব্যাখ্যা করলাম এটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণ রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো আছে। এখন এইখানে কত হচ্ছে স্যার আমার স্কুল পরীক্ষায় এই উদাহরণ কতটা ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে, এটা আসে, এটা আসে। কিন্তু স্যার আমি যদি জানতে চাই, প্রথম যে ব্যাপারটা হইতেছে দেখো এই উদাহরণ পড়াইতে গিয়ে আমার ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে উদাহরণ পড়াইতে গিয়ে বোধহয় 15 থেকে 20 মিনিটের মধ্যে উদাহরণটা শেষ করতে পারবো। আসলে আমি দেখলাম যে আমার এই পুরা ব্যাখ্যাটা ঘটনাটা ব্যাখ্যা করতে কিংবা সবগুলো জিনিস নিয়ে কথা বলতে আমার প্রায় 42 মিনিট লেগে গেছে উদাহরণে। উদাহরণ কিংবা হইতেছে অনুশীলনের আগের যে অংশগুলো আমাদের জন্য দেয়া থাকে এইগুলা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। ক্যাডেট কলেজ উদাহরণের ভিতর থেকে বইয়ের খুঁটিনাটি জায়গাগুলো থেকে কোয়েশ্চেন করে। তোমরা নিশ্চয়ই জানো যে এবছর আমাদের মানে এবছর বুস্টাপ তার ইতিহাসে সবচেয়ে সেরা রেজাল্ট করছে। এবছর আমাদের এখান থেকে টোটাল একদম মানে সব মিলে 28 জন স্টুডেন্ট টিকছে। তো তোমরা অনেকে দেখছো, যারা চকবাজারের দিন ক্লাস করছিল তারা দেখছো, ইভেন জিসিরা অনেকে দেখছো, ফেসবুকে লাইভগুলো দেখছো, না দেখলে দেখে নেবা। তো এখন এই জায়গাগুলোতে আমরা এই বছর আমরা অন্যান্য বছরের তুলনায়ও এই বছর আমরা অনেক বেশি হইতেছে এতে ফোকাস করছিলাম, টেক্সট বুকে বেশি ফোকাস করছিলাম, আমরা বেশি করে টেক্সট বুক পড়াইছি। এবং আমাদের যে সমস্ত বাচ্চাগুলো টেক্সট বুকের দখল খুব ভালো ছিল, অন্যান্য দখল তো ছিলই আসলে, তো ওরা তো পড়াশোনা করছে, পরিশ্রম করছে, অন্যান্য দখল তো ছিলই, কিন্তু টেক্সট বুকের দখল যাদের অনেক ভালো ছিল, বিশেষ করে একদম খুঁটিনাটি কোনো কিছু বাদ দেয় নাই, তাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে তারা ম্যাক্সিমাম বাচ্চা তোমার এবার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পাইছে। তো এইটা মানে আশা করি যে তোমাদের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে, আমাদের আগামীবারের রেজাল্ট আরও বেটার হবে ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে মানে ততদিন পর্যন্ত কন্টিনিউ করবা ইনশাল্লাহ। আমরা তোমাদের এই ব্যাচে তো 28 জন টিকছে, আমরা আশা করি যে আগামীবারের ব্যাচে আমরা এটাকে 50-এ নিয়ে যাবো ইনশাল্লাহ। চেষ্টা করি না, চেষ্টা করতে ক্ষতি কোথায়।